সারা বাংলাদেশে মর্মান্তিক বন্যা হচ্ছে এবং ভারতের থেকে পানি আসতেছে বাংলাদেশে। এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি, কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবেই কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। তাহলে যখন পানি বেশি হয়ে গেল তখন সেই পানি আপনার দেশে কোন দিকে নেন, সেটা কেন আমার দেশে ছেড়ে দিলেন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশে কেন এত বন্যা হচ্ছে। আপনারা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করলো ভারত। আমার একটা কথা, বাংলাদেশে চাকরি করা ২৬ লাখ ইন্ডিয়ান যেন আজ হতে সাবধানে থাকে। মানে আমি হুমকি প্রদান করছি, যেন আজ হতে সাবধানে থাকে। আমার দেশের নাগরিকদেরকে বাঁধ খুলে দিয়ে তারা ভাসিয়ে দেবে, আর এখানে ২৬ লাখ ইন্ডিয়ান চাকরি করবে, এটা সহজে মেনে নেওয়া যাবে না। আগামীকাল দুপুর ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। আবারও বলছি, আগামীকাল দুপুর ২টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি। তারা কই পালাবে, কি করবে আমরা জানি না। তাদের কাছ থেকে আমরা জবাব নিব। ১৯৯৩ সাল পর্যন্ত যেই বাঁধ, মানে ৯৩ সাল সর্বশেষ বাঁধ খুলেছিল, সেইটা এসে ২০২৪-এ খুলে দিল। এত বছর ধরে একটা বাঁধ বন্ধ করে রেখে বাংলাদেশকে অভিন্ন নদীর পানির অধিকার থেকে বঞ্চিত করলো। এখন পানি জমায়ে রেখে সেই পানি ছেড়ে দিয়ে আমাদের ক্ষতি করছে। আমার কথা হলো, আপনারা বাঁধ বন্ধ রেখে পানি ব্যবহার করলেন, পানির অধিকার থেকে বঞ্চিত করলেন ভাটির দেশকে। তাহলে যখন পানি বেশি হয়ে গেল তখন সেই পানি আপনার দেশে কোন দিকে নেন, সেটা কেন আমার দেশে ছেড়ে দিলেন? তাই না? নদীর পানি যদি আপনাদেরই হয় তাহলে সেই আপনাদের পানি কেন আমার দেশে ছেড়ে দিলেন, দিয়ে প্লাবিত করলেন? আজকে শুধু মানুষ না, গরু, গবাদি পশু, হাঁস, মুরগি সবাই মরছে মরছে মরছে। এদিকে মরবে নোয়াখালী, ফেনী, সিলেটে, কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায়, আর ঢাকায় গার্মেন্টস কোম্পানিগুলোতে ইন্ডিয়ানরা চাকরি করবে, ওষুধ কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে। আর আমরা মেনে নেব? সব তালিকা আমাদের কাছে আসছে। একজন ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে নিরাপদে থাকবে না। দুপুর পর্যন্ত আলটিমেটাম, এর মধ্যে বাঁধগুলো বন্ধ করতে হবে। দুপুর পর্যন্ত যদি বন্ধ না করে তাহলে আমরা দূতাবাস ঘেরাও করছি। আলটিমেটাম দুপুর পর্যন্ত। বহুত খেল দেখাইছে। তিস্তা নদী বন্ধ করে রাখছে, ফারাক্কা বাঁধ দিয়ে কষ্ট দিচ্ছে। পুরা বাংলাদেশের চারপাশে ৫৪ নদীর উপরে ৫০০টা বাঁধ দিছে, আর দেশের নিকটে বাঁধ রয়েছে ৩৪টা। বছরের পরে বছর, যুগের পরে যুগ এই বাঁধগুলো বন্ধ করে রেখে পানিটা অন্যদিকে প্রবাহিত করে ওদের মরুভূমি অঞ্চল পর্যন্ত সবুজ বানায় ফেলছে, যেই স্বাভাবিক প্রবাহ নদী দিয়ে হওয়ার কথা। আমাদের নদীগুলোতে পানি বন্ধ রেখে রেখে সেই নদীগুলো জমিতে রূপান্তরিত হয়েছে, নদীর তলা ভেসে উঠেছে। এইরকম একটা অবস্থা। এখন মরে যাওয়া নদী তো পানি ধারণ করতে পারে না, ওরা সব পানি ছেড়ে দিয়েছে। নদীও মরা, দুকুল ছাপিয়ে পানি নাগরিকদেরকে ডুবাইয়ে দিচ্ছে। তো বেশি কথা বলবো না। আগামীকাল দুপুর ২টায় আপনারা সবাই চলে আসবেন, এই লাইভটা শেয়ার করে দেবেন, ভারতীয় দূতাবাসের সামনে আসবেন। ভারতীয় দূতাবাসের সামনে ওইখানে বাঁশতলা নামে একটা জায়গা আছে, ফুটওভারের নিচে, সেখানে আমরা একত্রিত হব। বাঁশতলা, শাহজাদপুর বাঁশতলা বলে এটাকে। ওইখানে আমরা একত্রিত হব।
এবার একটা প্রশ্ন করি, কে কে আসবে? কে কে আসবে এখানে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, কার কার আসা উচিত? আপনার আসা উচিত, আমার আসা উচিত, একজন পুরুষের আসা উচিত, একজন নারীর আসা উচিত, একজন মুসলিমের আসা উচিত, একজন হিন্দুর আসা উচিত? জিজ্ঞাসা করেন কে কে আসবে। তুমি এবং আমি। যারা ঢাকার বাইরের এই ভিডিও দেখছেন, আত্মীয় স্বজনকে পাঠায় দিবেন। আমি তারেক আপনাদেরকে বলছি, অনেকে আমার রাজনৈতিক মতাদর্শের প্রতি আপত্তি থাকতে পারে, আছে না? আছে। কিন্তু এই যে বাঁধ খুলে দিছে, আবার তিস্তা খুলে দেওয়ার ষড়যন্ত্র করছে, নানামুখী ষড়যন্ত্র, এটা মেনে নেওয়া যায় না। খুলে দিয়েছে একটু আগে, যাই হোক, আমরা দুপুর 2টার দিকে শুধুমাত্র ভারতীয় দূতাবাস বাংলাদেশকে অনিরাপদ করবে। আমি বলছি, ইন্ডিয়াকে বলছি, তোমাদের নাগরিকদেরকে যদি নিরাপদে রাখতে চাও তাহলে বাঁধগুলো বন্ধ করে দাও। 26 লাখ ইন্ডিয়ান নাগরিককে যদি নিরাপদে রাখতে চাও, হুমকি প্রদান করছি, দেশের নিরাপত্তার স্বার্থে হুমকি প্রদান করছি, দ্রুত বের করে নাও। নাগরিকদেরকে কোথায় নেবা নিয়ে যাও। সকল গার্মেন্টসে যত ইন্ডিয়ান আছে, তোমরা তোমাদের দেশকে ফোন করে বলো যে এরকম হুমকি পাচ্ছি, আমরা নিরাপদে থাকতে দেব না। গার্মেন্টস কর্মী ভাইদেরকে বলি, সবাইকে পিটায় বের করে দেবেন ইন্ডিয়ানদেরকে। কোনো গার্মেন্টসে ইন্ডিয়ান অফিসার থাকলে আমাদেরকে জানাবেন, কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান অফিসার থাকলে জানাবেন আমাদেরকে, আমরা ব্যবস্থা নেব। এই বাংলাদেশ থেকে চতুর্থ রেমিটেন্স সোর্স হিসেবে নিয়ে যাবে, আর আমরা সেটা চুপ করে বসে বসে, আমাদের $18 বিলিয়ন ইনকাম হয়, তার মধ্যে $12 বিলিয়ন, $10 বিলিয়ন এরা নিয়ে গেছে এতদিন। এবার ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের মাধ্যমে আমরা সেটা 5.99 বিলিয়নে নেমে এসেছি। এখন থেকে আরও কড়াকড়ি ইন্ডিয়ান কোনো পণ্য কেউ কিনবেন না। যে কিনবে সে নেমুক হারাম, যে কিনবে সে আমানতের খেয়ানতকারী, সে দেশদ্রোহী। ইন্ডিয়ান কোনো পণ্য কিনবেন না। ইন্ডিয়ান পণ্য কি? প্যারাশুট তেল ইন্ডিয়ান পণ্য, রূপচাঁদা ইন্ডিয়ান পণ্য, ফরচুন সয়াবিন এবং সরিষার তেল ইন্ডিয়ান পণ্য, তারপরে কোলগেট ইন্ডিয়ান পণ্য, ভাটিকা, হিমালয়া, এগুলো ইন্ডিয়ান পণ্য। এরকম আরও অনেক ইন্ডিয়ান পণ্যগুলো রয়েছে, সেগুলো। পাশাপাশি আমার ছোট ভাই পাশ থেকে বলে দিল, ডিশ চ্যানেল মালিকদেরকে আমরা এই বিষয়ে নির্দেশনা দেব, সকল ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করতে হবে। সকল ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশের চ্যানেল ওখানে খুলতে দেয় না, এখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো এসে ভরে গেছে। এই বিষয়ে যারা ঐক্যমত, তারা আগামীকাল দুপুর 2টায় ভারতীয় দূতাবাসের সামনে আসবেন। কে কে আসবে? আমি আসব। আর কে আসবে? আপনি আসবেন। আপনি যে ভিডিও দেখছেন, কত ফুলবাবু, সুন্দর অফিসের অফিসার অথবা কর্মচারী যেই হন, দুপুর 2টার দিকে বলবেন আমার দেশের স্বার্থে। এখন ফেনী, নোয়াখালীকে কেন্দ্র করে টাকা ওঠানো শুরু হয়ে গেছে। গত বন্যার সময় এক সেলিব্রিটি 3 কোটি টাকা তুলছে। আমরা 32 লক্ষ টাকা সংগঠন থেকে এক জায়গায় করে ত্রাণ দিতে লাগলো 14 দিন, আর 3 কোটি টাকা তুলে সে 5 দিনে ত্রাণ দিয়ে চলে আসছে। আমরা কাজ করলাম প্রায় 60-70 জন, তারা কাজ করলো 5-6 দিনে, 5 দিনে 3 কোটি টাকা দিয়ে নাকি চলে আসছে। তো এরকম মানে ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া আগে বেশি জরুরি। বুঝতে পেরেছেন? ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া বেশি জরুরি। বাঁধ বন্ধ করলে কাউকে টাকা দিতে হবে না, ত্রাণ দিতে হবে না, কাউকে দিতে হবে না। এক একটা এলাকায় এক একটা ত্রাণের প্যাকেট নিয়ে যাওয়া, ওই এলাকাবাসীকে অপমান করা। এই বন্যা বন্ধের ব্যবস্থা করতে হবে প্রিয় বন্ধুরা, বন্যা বন্ধের ব্যবস্থা করতে হবে। দুপুর 2টার মধ্যে সবগুলো বাঁধ বন্ধ করে নিরাপদ অবস্থা তৈরি না করলে একটা ইন্ডিয়ান এই বাংলাদেশে নিরাপদে থাকবে না। একটা ইন্ডিয়ান এই দেশে নিরাপদে থাকবে না। সহজ হিসাব। আমরা অনেক সহ্য করছি। আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করা হয়েছে। নিয়মিত মানে
রমজান মাসে 5 জন নাগরিককে হত্যা করলো, পরে মাসে 5 জন, তারপরে মাসে 4 জন। এভাবে চলছে চলছে চলছে, হিসাব ছাড়া চলছে, হিসাব ছাড়া চলছে। এই হলো অবস্থা। এগুলো আমাদের যে সরকার আছে, রেজওয়ানা ম্যাডাম তিস্তা নিয়ে সুন্দর যুক্তি দিয়েছে। তিস্তায় আমি গিয়েছিলাম, আমার আগে তিস্তা এভাবে কেউ তুলে ধরেনি। একটা বড় একটা নদী মাঝখানে, মরুভূমির মতো হয়ে আছে, নদীর মাঝখানে দেখে রেখেছি। সেই তিস্তা বাঁধ যখন ইচ্ছা খুলে দিচ্ছে, যখন ইচ্ছা আটকায় রাখছে। 1993 সালের বাঁধ এখন আসে খুলে দিচ্ছে। 1993 সাল থেকে খোলেনি। এতদিন পানি চুরি করছে চোরের জাত ইন্ডিয়ানরা হলো, একটা হলো হিংসুটে একটা জাতি, 2 নাম্বার হলো এরা মানুষের কাছ থেকে নিতে চায় কিন্তু দিতে চায় না, অর্থাৎ ছোট লোক প্রবৃত্তির একটা জাতি ইন্ডিয়ানরা। আমি কোন দিন কত বড় নেতা হব, আমার এই বক্তব্যগুলো তখন বিচ্ছিরি শোনাবে, কিন্তু বাস্তবতা বলছি। ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করি না কাউকে, হ্যাঁ, কোনো কেয়ার করি না। স্পষ্ট কথা। আগামীকাল দুপুর 2টায় সবাই চলে আসবেন ইনশাল্লাহ। যারা দেখছেন সবাই চলে আসবেন দুপুর 2টায়। চাকরি বাকরি দরকার নাই, চাকরি করে 500 টাকা বিকাশে পাঠাতে হবে না নোয়াখালী ফেনীতে। আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব বাঁধগুলো বন্ধ করার জন্য। বাংলাদেশে যত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত স্টাফরা আছে ইন্ডিয়ান, এরা বেশিরভাগই অবৈধ। এদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন তোর পাসপোর্টের ভিসা দেখা, না পাইলে চড়ায় ফ্যাক্টরি থেকে বের করে দেবেন। যত বড় বাপের বেটা হোক, চড়ায় ফ্যাক্টরি থেকে বের করে দেবেন। যাকে যাকে ইন্ডিয়ান মনে হয় বলবেন ওয়ার্ক পারমিট দেখা, তুই যে ওয়ার্ক পারমিট নিয়ে আসছিস। বেশিরভাগ ইন্ডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়া আছে। কাউকে নিরাপদে ঘুমাতে দেব না। সহজ সারা বাংলাদেশে মর্মান্তিক বন্যা হচ্ছে এবং ভারতের থেকে পানি আসতেছে বাংলাদেশে। এই আকস্মিক বন্যা প্রতি বছরই ভারতের পানির কারণে আমাদের বাংলাদেশের 1,009 কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে ভারতের মতো রাষ্ট্রের পাশে আমাদের একটি বাংলাদেশ অবস্থিত। সারা বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ এই বন্যা কবলিতের মধ্যে পড়ে যে কষ্টে দিন যাপন করছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে বিপদমুক্ত এবং সবাইকে ভালো রাখুক। এই বন্যা কবলিত মানুষের পাশে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে রক্ষা করেন সবাইকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইউনিটকে, যারা খুব শীঘ্রই অলরেডি জনগণের পাশে, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। তো আমার বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যে সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকেও অবশ্যই বেশি বেশি করে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের বিবেকবান মানুষ, মানবতার ফেরিওয়ালা যারা আছেন, অবশ্যই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন। কারণ মানুষ মানুষের জন্য, কারণ বিপদ কখন কার কী হয় বলা যায় না। সেই সাথে এই বন্যার জন্য মানুষ শত নয়, হাজার কোটি টাকা মানুষ লস হয়ে গেল। যারা ওই পুকুরে মাছ চাষ করে, বিভিন্ন জায়গায় মাছ চাষ করতেছে, সেই অনেক পুকুর ডুবে গেছে, লক্ষ টাকার মাছ চলে গেছে। তো সারা বাংলাদেশ হিসাব করলে হাজার কোটি টাকা বিভিন্ন মাছ ব্যবসায়ীদের লস হয়ে গেল। আল্লাহ ওনাদের এই ব্যবসাকে যাতে সামনে ভবিষ্যতে যেন সেগুলো যেন ওনারা কুলিয়ে উঠতে পারেন এবং মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন এবং বিপদমুক্ত হয়ে যেন উঠতে পারেন। একটা কথা বলতে চাই, ভারতের পানির কারণে বাংলাদেশে প্রতি বছর যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য আমি মনে করি। তো আমরা ভারতের বৃষ্টি গড়িয়ে বাংলাদেশে আসতেছে, কারণ বাংলাদেশ একটি ঢালু রাষ্ট্র, নিচু রাষ্ট্র, সেই জন্য আসতেছে পাহাড়ি পানি, আল্লাহর কুদরতের পানি, এটা তো আমরা আটকে রাখতে পারবো না। কিন্তু দুঃখ লাগে সেখানেই যখন ভারত পরিকল্পিতভাবে ফারাক্কা, তিস্তা, টিপাইমুখী বাঁধ পানি ছেড়ে দেয়, তখন বাংলাদেশের মানুষের অবস্থা খুবই করুণ হয়। আজকে যদি আমাদের বাংলাদেশের জায়গা ভারত থাকতো, আমরা অবশ্যই এই বিষয়গুলো মানবিকভাবে চিন্তা করতাম যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওনারা ভারত একটু পানি বৃষ্টি হলেই তাদের পানিগুলো আমাদের বাংলাদেশে ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটি তাবিদার রাষ্ট্র বানানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে। যখন আমাদের শুকনো মৌসুম থাকে তখন ভারতের পানি আমরা পাই না, কখনোই পাই না। এমনই রাষ্ট্র সাথে আওয়ামী লীগ সরকার বন্ধুত্ব হিসাবে এত বছর দেশে শাসন করে গিয়েছেন ভারতের সহযোগিতায়।
আজকে যদি ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতো, বাংলাদেশের বন্ধু জনগণের বন্ধু হতো, তাহলে ভারতের সাথে সম্পৃক্ত একটা ভালো একটা সম্পর্ক বাংলাদেশে থাকতো। বাংলাদেশের যেই শিশুটা জন্ম হয়, আজকে জন্ম হলে কালকে তারা ভারতের বিরুদ্ধে কথা বলে, কারণ ভারত বাংলাদেশের সব দিক দিয়ে ক্ষতি করে গেছে। এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আপনারা যেভাবে পারেন কোনো একটা মানুষের জন্য ক্ষয়ক্ষতি না হয়, আপনারা যেভাবে নিয়ত করে নেমেছেন সেভাবে আমাদের জনগণের পাশে আপনারা থাকবেন, কারণ আপনারাই হচ্ছেন আমাদের বাংলাদেশের শেষ ভরসা। এবং যারা নৌবাহিনী আছেন, বিমান বাহিনী আছেন, সমস্ত বাহিনীকে বলবো, এখন কোনো দল বল নাই, এখন কোনো কারো হুকুম নাই, আপনাদের বাহিনীতে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে আপনারা দাঁড়ান, কারণ তারা আমাদের দেশের নাগরিক। ছোটো ছোটো বাচ্চা, কত মানুষ কষ্ট করতেছে, গবাদি পশু মারা যাচ্ছে, বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাট বাংলায় সমস্যা নাই, কারণ এগুলো আমার রাষ্ট্রের টাকা দিয়ে মেরামত করা যাবে। যেসব মানুষগুলো হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, একটা প্রেগনেন্সি মহিলা মানে সেও পানিতে ডুবে মারা গেছে, কত নির্মম তার মৃত্যুটা হয়েছে। এরকম আরও অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, যে যেভাবে পারেন পাশে থাকুন, খাবার দিন, বিভিন্ন জায়গায় আপনারা নৌকা দিয়ে খোঁজখবর নিন, যারা যারা কষ্টে আছে তাদেরকে উদ্ধার করুন। তো প্রিয় বন্ধুগণ, আমার বাংলাদেশ সকলের বাংলাদেশ, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, সেজন্য প্রতিনিয়ত আমি লাইভে আসি, প্রতিবাদ করি। জানি না বাংলাদেশ আমাদেরকে কী মূল্যায়ন দেয়। আজকে এই বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আমি শুধু প্রতিবাদ করি নাই, আরও এক যুগ আগে থেকে আমি বাংলাদেশের জন্য প্রতিবাদ করে আসতেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন জানেন সবাই। তো অতএব আমরা যেন বাংলাদেশে সেই সম্মানটুকু পাই। আমরা তো আর আমেরিকা থাকি না, কাতারে থাকি। কাতারও আমি আন্তর্জাতিক সাইবার ক্রাইম মামলা খেয়ে 6.5 মাস জেলে ছিলাম, যেখানে আমার অর্ধ কোটি টাকার উপরে এই মামলার তলে খরচ হয়ে গেছে। এখন পর্যন্ত আমি কাতারে মোটামুটি বেকার বললেই চলে, বেকারের অবস্থায় আমার দিন যাপন করতেছে। আমি মানসিকভাবেও ভেঙে পড়েছি এবং চাকরি নাই বিভিন্ন, এবং মোটামুটি কষ্টে আমি দিন কাটাচ্ছি। এগুলো তো আর বলার কথা না, তারপরও বললাম মনের কষ্টে। এই বাংলাদেশ সরকার আমাকে কাতারে জেল খাটিয়েছে শুধুমাত্র দেশের পক্ষে প্রতিবাদ করার কারণে। আর এটা ঠিক এই দিনই 2022 সালে যখন বন্যা হয় ভারতের পানি, এটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে ভারত প্ল্যানিং করে বাংলাদেশের পানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, সিলেট বিভাগকে ধ্বংস করতে চায়। কারণ ভারত যদি এরকমভাবে পরিকল্পনা করে, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হোক। এই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করায় বাংলাদেশ সরকার আমাকে কাতারে গ্রেফতার করায় যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছি, হ্যাঁ, রাষ্ট্রের মানুষকে উস্কানি দিচ্ছি। আপনারা বলেন, আমার দেশ নিয়ে যদি আমি প্রতিবাদ করি, দেশের পক্ষে আমি যদি কথা বলি, তাহলে আমার এটা উস্কানিমূলক কীভাবে হলো? কাতার সরকার আমাকে গ্রেফতার করার পর তারা বিভিন্ন আমার ভাষাগুলো ট্রান্সলেশন করেছে এবং তারা উপলব্ধি করেছে যে আমার প্রতিটা কথা যুক্তিযুক্ত, আমি কোনো রাষ্ট্রবিরোধী কথা বলি নাই, সেই জন্য আমাকে জেল থেকে তারা মুক্ত করেছে। আজকে যদি আমি বাংলাদেশে গ্রেপ্তার হতাম, জানি না কত বছর কত যুগ আমাকে জেলে থাকতে হতো না, তারা আমাকে মেরেই ফেলতো। কিন্তু আল্লাহর উসিলায়, আপনাদের সকলের দোয়ায় আমি কাতারে বেঁচে আছি, কিন্তু সুষ্ঠুভাবে নয়। হয়তো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, অনেক কষ্টেই দিন যাপন করছি শুধুমাত্র দেশের পক্ষে প্রতিবাদ করার কারণে। আজকে যদি আমি দেশের পক্ষে প্রতিবাদ না করতাম, দেশের সংবিধান নিয়ে কথা না বলতাম, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে যদি কথা না বলতাম, তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারতাম। প্রতি বছর আমি বাড়িতে দেশে আসতে পারতাম। আজকে সেইখান থেকে আমি বঞ্চিত হয়েছি। তো আশা করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার, যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, যারা আমাদের লাইভ দেখেছেন, সারা বিশ্বে থেকে আমাদের বাংলাদেশের পক্ষে হাতে গোনা 12 থেকে 15 জন লোক হবে টোটালি, যারা বাংলাদেশের পক্ষে প্রবাসী থেকে প্রতিবাদ করেছে। তাদেরকে যেন সবাইকে মূল্যায়ন করা হয়। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি আবারও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সশস্ত্র বাহিনী সহ যত বাহিনী আছে সবাই খুব দ্রুত মানুষের সেবার জন্য নেমে পড়ুন, কারণ বন্যা অবস্থা খুবই খারাপ। এই মানুষগুলো কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, এবং তাদের জন্য চিকিৎসা সুচিকিৎসা কেন্দ্র যেন, ভ্রাম্যমাণ চিকিৎসা যেন করা হয়, প্রতিটা নৌকায় যেন ফার্স্ট এড দেওয়া থাকে, সেই ব্যবস্থা যেন করা থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম
কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে, আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমি আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন, যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার, অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সব কিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন, এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ, এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি, নদীর চারদিকে পানি পড়তেছে। যদি ভাঙ্গন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।